নন্দীগ্রামের জমি আন্দোলনের সামনের সারির সংগঠক থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পথ চলা বাংলা রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায়। এক সময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগীদের একজন। সময়ের ব্যবধানে সেই সম্পর্কই পরিণত হয় তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়। আর 2026 সালের নির্বাচনের পর তিনি পৌঁছে যান রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক পদে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্থান সিনেমাকেও হার মানাবে। পূর্ব মেদিনীপুরের কাথির রাজনৈতিক পরিবেশেই শুভেন্দুর বেড়ে ওঠা। 1970 সালের 15ই ডিসেম্বর জন্ম নেওয়া শুভেন্দুর পরিবার দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা শিশির অধিকারী ছিলেন মেদিনীপুরের পরিচিত কংগ্রেস নেতা। ফলে অল্প বয়স থেকেই রাজনীতির আবহ তার কাছে নতুন ছিল না। ছাত্র জীবনেই তার রাজনৈতিক পথ চলা শুরু। কলেজে ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হওয়ার পর দ্রুতই স্থানীয় রাজনীতিতে নিজের উপস্থিতি জানান দেন। 1995 সালে কাথি পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হয়ে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে তার রাজনৈতিক পরিচয়ে বড় বাঁক আসে 2007 সালে। নন্দীগ্রামে শিল্প প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে, তখন শুভেন্দু অধিকারী হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম মুখ। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে তিনি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তোলেন। কলকাতায় আন্দোলনের রাজনৈতিক নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাঠ পর্যায়ে আন্দোলনের প্রধান সংগঠক হিসেবে সামনে আসেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম আন্দোলন শুধু বাম ফ্রন্ট সরকারের ভিত নড়বড়ে করেনি, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎও বদলে দিয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস রাজ্যের রাজনীতিতে শক্ত ভিত গড়ে তোলে। নন্দীগ্রামের পর তৃণমূল তাকে জঙ্গল মহলের সাংগঠনিক দায়িত্ব দেয়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জুড়ে সংগঠন বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2009 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতেও প্রবেশ করেন। সিপিআইএম এর প্রভাবশালী নেতা লক্ষণ শেঠকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি নিজের রাজনৈতিক শক্তির প্রমাণ দেন। 2014 সালেও একই কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন। 2016 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি রাজ্যে রাজনীতিতে আরো শক্ত অবস্থান তৈরি করেন। দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত হন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। বিশেষ করে দলের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার পর সেই দূরত্ব প্রকাশ্যে আসে। 2020 সালের শেষ দিকে একে একে বিভিন্ন সাংগঠনিক ও সরকারি পদ ছাড়েন তিনি। একই বছরের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে যোগ দেন বিজেপিতে। এরপরেই শুরু হয় বাংলা রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সে লড়াইয়ে জয় পান শুভেন্দু। যদিও বিজেপি সরকার গঠন করতে পারেনি, তবু তিনি হয়ে ওঠেন বিধানসভার বিরোধী দলীয় নেতা। দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, প্রশাসনিক ব্যর্থতা ও আইন শৃঙ্খলার নানা ইস্যুতে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব থাকেন। 2026 সালের নির্বাচনে তার রাজনৈতিক অবস্থান আরো দৃঢ় হয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি। নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে দলের বিধায়করা তাকেই নেতা নির্বাচিত করেন। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজেপির কোনো নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে তার রাজনৈতিক জীবন কেবল সাফল্যের নয়, বিতর্কেরও। সারদা কেলেঙ্কারি ও নারদ মামলায় তার নাম উঠে এসেছে বিভিন্ন সময়ে। ভাইরাল হয়েছিল ঘুষ গ্রহণের ভিডিও। সে ভিডিও দেখিয়ে তীব্র সমালোচনা করেছিল বিজেপি। কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি সেই বিজেপিতেই যোগ দেন, হয়ে যান গুরুত্বপূর্ণ নেতা। তার বিরুদ্ধে কোনো দণ্ডমূলক সিদ্ধান্ত হয়নি, তবু এসব অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তার বক্তব্য নিয়েও তীব্র সমালোচনা হয়েছে।
ধর্মীয় মেরুকরণ, সীমান্ত রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ কিংবা সংখ্যালঘু ইস্যুতে তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে বারবার। সমর্থকদের কাছে তিনি পরিবর্তনের মুখ, আর সমালোচকদের কাছে বিভাজনমূলক রাজনীতির প্রতিনিধি। তবু এটুকু নিয়ে দ্বিমত নেই, নন্দীগ্রামের আন্দোলনের মাঠ থেকে রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে পৌঁছানো শুভেন্দু অধিকারীর উত্থান পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ইরানের ক্ষমতার প্রকৃত কেন্দ্র এখন কোথায়, সে প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে না। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি জনসমক্ষে অনুপস্থিত থাকলেও পর্দার আড়াল থেকেই যুদ্ধ কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। যুদ্ধের শুরুর দিকে যে হামলায় তার বাবা এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন, সেই হামলাতেই মুজতবা খামেনি আহত হন বলে গোয়েন্দা সূত্রে ধারণা। এরপর থেকে তার শারীরিক অবস্থান এবং প্রকৃত কর্তৃত্ব নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকদের মতে বর্তমান ইরানি শাসন ব্যবস্থা অনেকটাই খণ্ডিত, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মার্কিন গোয়েন্দাদের ধারণা, নিরাপত্তার কারণে মুজতবা খামেনি কোনো ধরনের বৈদ্যুতিন যোগাযোগ ব্যবহার করছেন না। তার নির্দেশ বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এই কঠোর গোপনীয়তার কারণে তিনি এখন এমন এক অদৃশ্য উপস্থিতিতে পরিণত হয়েছেন যার প্রভাব অনুভূত হচ্ছে, কিন্তু যাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তেহরানের বক্তব্য অবশ্য একেবারেই ভিন্ন। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেছেন মুজতবা খামেনি এখন সুস্থ আছেন এবং উপযুক্ত সময়ে তিনি দেশবাসীর সামনে আসবেন। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এতে স্পষ্ট হয়েছে অন্তত রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে তার সক্রিয়তা অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ শুধু মুজতবার শারীরিক অবস্থা নয়, বরং তার নামে আদেশ জারি করে অন্য শক্তিগুলো কতটা ক্ষমতা প্রয়োগ করছে সেটিও। যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্লেষকের ধারণা, ইরানের ক্ষমতার ভেতরে বিভিন্ন গোষ্ঠী মুজতবার নাম ব্যবহার করে নিজেদের কৌশল বাস্তবায়ন করতে পারে। আড়ালে থাকা নেতৃত্বের নাম সামনে রেখে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তুলনামূলকভাবে সহজ। সামরিক দিক থেকেও ইরান বড় ধাক্কা খেলেও পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও উল্লেখযোগ্য অংশ এখনো অক্ষত রয়েছে। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম উদ্ধার এবং পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও দেশটি প্রবল চাপে আছে। অবরোধের কারণে অর্থনীতি দুর্বল হলেও গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে ইরান এখনো কয়েক মাস এই চাপ সহ্য করার সক্ষমতা রাখে। অর্থাৎ চাপ বাড়ছে, কিন্তু তেহরান দ্রুত ভেঙে পড়ার মতো অবস্থায় নেই। মুজতবা খামেনির অনুপস্থিতিতে ইরানের দৈনন্দিন প্রশাসন ও সামরিক কার্যক্রমে এখন দৃশ্যমান হয়ে উঠেছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামরিক অভিজ্ঞতা, রাজনৈতিক যোগাযোগ এবং কূটনৈতিক আলোচনায় সক্রিয় উপস্থিতির কারণে তিনি এখন ইরানের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে উঠে এসেছেন। অনেকের মতে বর্তমান পরিস্থিতিতে তিনিই কার্যত দৃশ্যমান ক্ষমতার প্রধান কেন্দ্রগুলোর একজন। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দীর্ঘায়িত করে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, কিন্তু বড় সমস্যা হলো তেহরানের হয়ে আসলে কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন তা স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা যে কোনো স্থায়ী সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। যুদ্ধবিরতি থাকলেও সামরিক উত্তেজনা পুরোপুরি থামেনি। যুক্তরাষ্ট্রের মূল্যায়ন হলো ইরান আপাতত পরাজয় মেনে নেওয়ার অবস্থায় নেই, বরং দীর্ঘমেয়াদী চাপ সহ্য করে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। মুজতবা খামেনির জনসমক্ষে অনুপস্থিতি যতটা রহস্য তৈরি করেছে, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে ইরানের প্রকৃত ক্ষমতার কেন্দ্র কোথায়। এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট, তেহরানে যিনি দৃশ্যমান নন তিনিই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কেন্দ্রবিন্দুতে আছেন। আর সেই অনিশ্চয়তাই মধ্যপ্রাচ্যের সংকটকে আরো দীর্ঘ, জটিল এবং অস্থির করে তুলছে।